আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 11 অধ্যায় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের যোগাযোগের মানচিত্র, মানে মোট কথা বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থার যে মানচিত্র রয়েছে সেটা। প্রথমে যোগাযোগের মানচিত্র, আমরা মানচিত্রগুলো দেখব। প্রথমে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা এই ছবিগুলো দেখব, দেখে এখানে পাশে উত্তরগুলো লিখব। এটি কী ধরনের যানবাহন, এটি কোন পথে চলে, এখানে আরও দেখছি নৌকা, সেম প্রশ্ন থাকবে, ট্রেন সেম প্রশ্ন থাকবে, তারপর প্লেন সেম প্রশ্ন থাকবে। আমরা এই চারটার আনসারগুলো লিখব। তাহলে এখানে যদি আমরা দেখি প্রথমের মধ্যে বাস, এটি কী ধরনের যানবাহন, এটি হলো বাস। এটি কোন পথে চলে, এটি সড়ক পথে চলে। পরেরটা হলো এটি কোন ধরনের যানবাহন, এটি একটি নৌকা, এটি নদী পথে চলে। এরপর আছে এটি কী ধরনের যানবাহন, এটি হলো ট্রেন, এটি রেল পথে চলে। এরপর আছে এটি হলো বিমান, এটি আকাশ পথে চলে। তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে এখান থেকে লিখে ফেলতে পারবে এবং এখান থেকে দেখতে পারবে। খতে আছে মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই মানচিত্রটা পর্যবেক্ষণ করবে এবং নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তরগুলো আমরা লিখব। বাংলাদেশের সড়ক যোগাযোগ, আমাদের সড়ক যোগাযোগটা কেমন সেটা যদি আমরা দেখি, এই যে লাল কালারগুলো দেখছো এটা হলো প্রধান সড়ক। এরপরে চিকন চিকন যেগুলো আছে এগুলো হলো অন্যান্য ছোট ছোট রাস্তা। আর নীল কালারটা নদী, স্টার দেওয়া এগুলো বিভাগের নাম। তো আমরা তো এর আগে মানচিত্র সম্পর্কে জেনেছি। এছাড়া আমাদের যে বড় সড়কগুলো আছে এই সড়কগুলো এখানে পুরো এলাকা জুড়ে আছে, পুরো আমাদের দেশ জুড়ে আছে। এখান থেকে আমরা মোটামুটি এটা দেখতে পারলাম। এরপর এখানে আছে 1 নম্বরে মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে সেটা আমরা লিখব। 2 নম্বর প্রধান সড়ক পথগুলো মানচিত্রের দাগ টেনে চিহ্নিত করি। আমরা এখানের মধ্যে এই দাগ টেনে এই প্রধান সড়ক যেগুলো আছে এগুলা চিহ্নিত করব এইভাবে। এটা পুরো এই অংশ থেকে পুরো রাঙামাটি পর্যন্ত, এইদিকে চট্টগ্রাম থেকে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, পুরো এলাকা জুড়ে পুরো দেশে এটা বিস্তীর্ণ আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা যদি এখানের মধ্যে লিখি, প্রথমে আমাদের যেটা ছিল বাংলাদেশ সড়ক যোগাযোগের মধ্যে প্রথমে দিয়েছে মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। মানচিত্রে সড়ক যোগাযোগের পথ দেখানো হয়েছে। 2 নম্বর প্রধান সড়ক পথগুলো মানচিত্রের দাগ টেনে চিহ্নিত করি। শ্রেণী শিক্ষকের সহায়তায় বোর্ড বইয়ের 116 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা যেটা দেখছি সেটার মধ্যে আমরা দাগ টানবো। যেমন এটা এখানের মধ্যে এই অংশ পুরোটা তুমি সুন্দর করে তোমার মতো করে দাগ টানবে। যেখানে যেখানে লাল কালার গিয়েছে এটা হলো প্রধান সড়ক, এটা পুরোটাতে তুমি সুন্দর করে দাগ টানবে, দাগ টেনে এটা করবে পুরোটা। পরে যেটা আছে আমরা বাংলাদেশের নদী বন্দর, মানচিত্রে যেটা দেওয়া আছে সেটা হলো যে নদী বন্দর। 2 নম্বরে 2টি নদী বন্দর ও নদীপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করে এখানের মধ্যে তোমার যে বিষয়গুলো আছে এগুলো সুন্দর করে দাগ টেনে চিহ্নিত করবে। যেমন এটা হলো বাংলাদেশের নদী বন্দর। পরবর্তী পৃষ্ঠায় যদি যায় বাংলাদেশের নদী বন্দর ও নদীপথ, এখানের মধ্যে দেখো নদী বন্দর যেগুলো আছে নীল কালার যেগুলো দেওয়া এগুলো হলো নদী, এবং নদী বন্দর হলো যে এগুলো হলো নদী বন্দর, এবং এর পাশে হলো এগুলো নদী। নীল কালার যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো নদী। প্রথমে আমাদেরকে বলেছে মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। আমরা যদি এটা লিখি, মানচিত্রে নদী পথে যোগাযোগের পথ দেখানো হয়েছে। পরবর্তী প্রশ্নে বলেছে 2টি নদী বন্দর ও নদীপথ মানচিত্রের দাগ টেনে চিহ্নিত করি। 2টি নদী বন্দর, এখানের মধ্যে দেখো নদী বন্দর, আমরা 2টা যদি দাগ টেনে চিহ্নিত করি, এখানে একটা নদী বন্দর এদিক দিয়ে আসলা, এদিক দিয়ে এটাতে এসে মিলল। তো এইভাবে করে দাগ টেনে তোমরা সুন্দর করে লিখতে পারবে। 2টি নদী বন্দর হচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জ। এই 2টা শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা কি করবে, বোর্ড বইয়ের 117 নম্বর পৃষ্ঠা যেটা দেখলাম সেখানে দাগ টানবে, এখানের মধ্যে দাগ টানবে। ঢাকা নারায়ণগঞ্জ চাইলে টানতে পারো, ঢাকা এবং এখান থেকে নারায়ণগঞ্জ। পরবর্তীতে বাংলাদেশের রেলপথ, বাংলাদেশের রেলপথের মধ্যে দেখো এখানে ছোট ছোট যে দাগ টানা আছে এগুলো হলো বাংলাদেশের রেলপথ। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এদিকে এগুলো হলো বাংলাদেশের রেলপথ। আমাদেরকে বললো মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। তাহলে এটা হলো রেলপথ দেখানো হয়েছে। এখানের মধ্যে কি দেখানো হয়েছে, যোগাযোগের রেলপথ দেখানো হয়েছে। এরপরে যেটা বলছে রেলপথের মানচিত্র দাগ টেনে চিহ্নিত করি। এখানের মধ্যে তোমরা এগুলো দাগ টেনে চিহ্নিত করবে। এই যে রেল যোগাযোগ এটা রাজশাহী পর্যন্ত গিয়েছে এদিক দিয়ে, এরপর এদিক দিয়ে আবার এখানে, এখান থেকে এখানে, এই যে পুরো রেল যোগাযোগ সেটা তোমরা দাগ টেনে করবে। রেলপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। শ্রেণী শিক্ষকের সহায়তায় বোর্ড বইয়ের 118 নম্বর পৃষ্ঠায় দেওয়া মানচিত্রের রেলপথে দাগ টেনে চিহ্নিত করি। তো এখান থেকে তোমরা এটা দাগ টেনে চিহ্নিত করতে পারো। এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো
যেমন এখানের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দর এখানে ঢাকাটা, এখানে চট্টগ্রাম, এখানে কক্সবাজার, এখানে কুমিল্লা, তারপরে এখানে মৌলভীবাজার, সিলেট, এরপরে হলো যে ঠাকুরগাঁও, এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হলো বাংলাদেশের অভ্যন্তরে বিমানবন্দর। 1 নাম্বার, মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে সেটা আমরা লিখব 2টি বিমানবন্দরের মানচিত্র চিহ্নিত করে। আমরা 2টা চাইলে এখান থেকে এখান পর্যন্ত চিহ্নিত করতে পারি। তো তোমরা যেটা ইচ্ছা সেটা করবে। এখানের মধ্যে আমরা যদি দেখি মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে, এটা হলো যে মানচিত্রে আকাশ পথ দেখানো হয়েছে। 2 নাম্বার, 2টি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করি। 2টি বিমানবন্দর হচ্ছে, একটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এবং সৈয়দপুর বিমানবন্দর। শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা 119 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া মানচিত্রটি চিহ্নিত করতে পারবে। এখান থেকে তোমরা চিহ্নিত করতে পারবে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের পরিবহন ব্যবস্থা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। সাধারণত সড়ক, নৌ, রেল ও বিমান এই 4 ধরনের পথ ব্যবহার করা হয়। এর মধ্যে সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জাতীয়, আঞ্চলিক, জেলা সড়কগুলো বেশ উন্নত। সড়ক পথে বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে মানুষের কাছে রেলপথ বেশ জনপ্রিয়। বাংলাদেশে মিটার গেজ, ব্রড গেজ ও ডুয়েল গেজ এই 3 ধরনের রেলপথ আছে। রেলপথে যাত্রীবাহী ও মালবাহী 2 ধরনের ট্রেন চলাচল করে। তাছাড়া বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে নৌপথের গুরুত্ব অনেক। নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন ব্যয় অনেক কম। অভ্যন্তরীণ নদীপথ ও উপকূলীয় সমুদ্রপথ নিয়ে আমাদের নৌপথ। ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও ভৈরব দেশের অন্যতম প্রধান নদীবন্দর। আর সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম, মংলা, পায়রা। সম্প্রতি যোগাযোগ ব্যবস্থার বিমানের ব্যবহারও বেড়েছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক 2 ধরনের বিমানবন্দর রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, যথা শাহজালাল বিমানবন্দর, ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। এই 3টি বিমানবন্দর অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহার হয়। যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও কক্সবাজার বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর। বর্তমান সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের অভূতপূর্ব নিদর্শন হলো মেট্রো রেল, উড়াল সড়ক, কর্ণফুলী নদীর তলদেশে টানেল। ঘতে আমাদেরকে বলেছে উপরোক্ত পাঠ্যাংশটুকু পড়ে যোগাযোগের বিভিন্ন পথের ধরন নিয়ে নিচের মাইন্ড ম্যাপটি তৈরি করি। নদীপথে স্টিমার চলে, নৌকা চলে, এগুলো আমরা লিখব যোগাযোগের পথ। বাকিগুলো লিখব নদীপথ, সড়ক পথ, এরপরে হলো আকাশ পথ, এরপরে হলো রেল পথ। আমরা এগুলো আলাদা আলাদা করে লিখব। কাজ ঘ নাম্বার যদি দেখি, যোগাযোগের পথ আমরা প্রথমে নদীপথ দেখলাম, নৌকা এবং স্টিমার। এরপর যোগাযোগের পথ আছে রেলপথ, মালবাহী ট্রেন, যাত্রীবাহী ট্রেন। এরপর আছে সড়ক পথ, বাস এবং ট্রাক। এরপর আছে আকাশপথ, মালবাহী বিমান, যাত্রীবাহী বিমান। তো এইভাবে করে তোমরা মাইন্ড ম্যাপটি সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। গতে আছে যোগাযোগের মানচিত্রে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা যাওয়ার সড়ক পথ দাগ টেনে চিহ্নিত করি। চট্টগ্রাম থেকে রাজশাহী, সিলেট, খুলনা। তো চট্টগ্রাম থেকে এখান থেকে যদি আমরা ধরি, চট্টগ্রাম থেকে এখান থেকে প্রথমে এখানে যাবে, এই রোডে ঢুকবে, ঢাকায় আসবে। ঢাকা থেকে এই রোডে হয়ে এখান থেকে এসে এখান থেকে রাজশাহী যাবে। এরপরে যদি খুলনায় যেতে চায় তাহলে রাজশাহী থেকে এই ঢাকা থেকে এদিকে নিচের লাইন ধরে এদিক থেকে এসে এটা দিয়ে উঠে এখানে খুলনায় যেতে হবে। এরপরে যদি আর কোথায় যেতে চায়, সিলেটও ঢাকা থেকে এদিক থেকে এসে এখান থেকে ডিরেক্ট একবারে এই রোড দিয়ে ঢুকে হয় ওইটা দিয়ে ঢুকে এদিক দিয়ে সিলেট চলে যেতে হবে। এরপরে আছে খুলনা, তাহলে ডিরেক্ট খুলনায় গেলাম। এগুলা তোমরা সুন্দর করে দাগ টেনে করতে পারবে, এখান থেকে দাগ টেনে করে ফেলতে পারবে। যোগাযোগে মানচিত্রের ব্যবহার ও জিপিএস এর ধারণা, মানে আমরা কিভাবে যোগাযোগ ব্যবস্থার মধ্যে জিপিএস ব্যবহার করি সেটা এখন আমরা দেখব। তো এখানের মধ্যে আমরা যদি দেখি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, এটা আমাদের দেশের মানচিত্র। এখানে সবগুলো জেলার নাম দেওয়া আছে, জেলার নামগুলো আমরা দেখতে পাচ্ছি। নদীপথ, জাতীয় সড়ক, আঞ্চলিক, যদিও এটা অনেকটা ঝাপসা এসেছে কিন্তু তাও মোটামুটি বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমরা এগুলো একটু মোটামুটি দেখব। প্রথমে পূর্বের পৃষ্ঠায় মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 1. কোন কোন পথ ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়? তো ঢাকা থেকে তুমি যদি কক্সবাজার যেতে চাও, তুমি চাইলে
বিমান ব্যবহার করতে পারো, রেলপথ ব্যবহার করতে পারো, আকাশপথ ব্যবহার করতে পারো, রেলপথ ব্যবহার করতে পারো, এরপরে সড়ক পথ ব্যবহার করতে পারো। 1 নম্বরে আমরা লিখতে পারি কোন কোন পথ ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়? সড়ক, রেল, আকাশ ব্যবহার করে কক্সবাজার যাওয়া যায়। 2 নম্বর, ময়মনসিংহ থেকে ভোলা যাওয়ার জন্য যোগাযোগ কোন কোন মাধ্যম ব্যবহার করা যায়? ময়মনসিংহ থেকে ভোলা বাস, ট্রেন, লঞ্চ ব্যবহার করা যায়। এরপর 3 নম্বর, যোগাযোগের কোন কোন মাধ্যম ব্যবহার করে যশোর থেকে ঢাকায় যাওয়া যায়? বাস, ট্রেন, বিমান ব্যবহার করে যশোর থেকে ঢাকায় যাওয়া যায়। 4 নম্বর, কোন কোন পথে সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়? সড়ক, রেল, আকাশ পথে সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়। এভাবে করে তোমরা এখানে লিখতে পারবে। পর্যবেক্ষণে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো চাইলে দেখে নিতে পারো। পরবর্তীতে আমরা এখান থেকে চাইলে গুগল ম্যাপে যেতে পারি। ঢাকা থেকে চট্টগ্রাম কতক্ষণ লাগবে জিপিএস ব্যবহার করে? আমি এখান থেকে চট্টগ্রাম দিলাম, এখান থেকে ঢাকা দিলাম। আমি এখান থেকে আসতে কতক্ষণ লাগবে? পায়ে হেঁটে গেলে কতক্ষণ লাগবে? ট্রেনে হলে কতক্ষণ লাগবে? কারে হলে কতক্ষণ লাগবে? প্লেনে হলে কতক্ষণ লাগবে? সেটা আমাকে এখানে দেখাচ্ছে। খতে বলেছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। 1 নাম্বার, ছবিতে কোন স্থান থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে? ছবিতে ঢাকা থেকে যাত্রা শুরুর কথা বলা হয়েছে। 2, গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে? 1 নাম্বার, ছবিতে কোন স্থান থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে? ছবিতে ঢাকা থেকে যাত্রা শুরুর কথা বলা হয়েছে। 2 নাম্বার, গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে? গন্তব্যস্থল চট্টগ্রামে দেখানো হয়েছে। এটা আমরা সুন্দর করে এখান থেকে এখানে পূরণ করে ফেলতে পারবো। জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর দ্বারা নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। বর্তমান মানচিত্রে জিপিএস এর ব্যবহার নানাবিধ। জিপিএস সিস্টেমে রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদির অবস্থান চিহ্নিত থাকে। বর্তমান অবস্থানের আশেপাশে উল্লেখিত কোনো কিছু থাকলে জিপিএস ডিভাইসে ডিসপ্লেতে তা প্রদর্শন করে। গাড়ি, জাহাজ, প্লেন ছাড়াও বড় বড় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে এই সিস্টেম ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে মোবাইল, ল্যাপটপ অ্যাপস ব্যবহার করে নির্দিষ্ট স্থানে নির্ভুলভাবে যাওয়া যায়। নির্দিষ্ট স্থান নির্বাচন করে গুগল ম্যাপে অপশনে গেলে এই অবস্থানে যাওয়া যায়। রাস্তা তীর চিহ্ন দিয়ে নির্দেশ করে। তীর চিহ্ন বরাবর রাস্তা দিয়ে এগিয়ে গেলে প্রত্যাশিত স্থানে পৌঁছা যায়। হেঁটে, গাড়িতে, বাসে, মোটর সাইকেলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য কত সময় লাগবে জিপিএস সিস্টেমে তাও জানা যায়। ঘতে উপরের পাঠ্যাংশটুকু পড়ে জিপিএস ব্যবহার করে যোগাযোগের জন্য কি কি তথ্য পাওয়া যায় তা লিখি। আমরা এখানে চার্টে তা লিখব। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, জিপিএস ব্যবহার করে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এছাড়া রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদির অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়া যায়। হেঁটে, গাড়িতে, বাসে, মোটর সাইকেলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য কত সময় লাগবে জিপিএস ব্যবহার করে সেই তথ্যও জানা যায়। এছাড়া জিপিএস ব্যবহারের মাধ্যমে শহরের ট্রাফিক সম্পর্কিত তথ্য পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা এগুলো খুবই সুন্দর করে বুঝতে পারছি। পরবর্তীতে আমরা দেখলাম চলো জিপিএস ব্যবহার করে শিক্ষকের সহায়তা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথ খুঁজে বের করি। মানে জিপিএস ব্যবহার করতে বলেছে। 11 নম্বর অধ্যায়ের যে অনুশীলন আছে এটি নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব। সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? সড়ক পথে কোনটা? সড়ক পথে নিশ্চয়ই বাস। কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহন ব্যয় কম? এটা হলো যে নদীপথে। নদীপথে কম টাকা খরচ হয়। 3, তুমি ঢাকা থেকে ময়মনসিংহে সহজে কোন পথে যাবে? এটা হলো সড়ক ও রেল পথে সহজে যাওয়া যাবে। এরপরে 2 নম্বর দিয়েছে সত্য হলে দন্তেশ এবং মিথ্যা হলে মি দেওয়ার জন্য। 1 নম্বরে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশের যোগাযোগের সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা সত্য। 2 নম্বর পায়রা বাংলাদেশের অন্যতম নদীবন্দর না, এটা মিথ্যা, পায়রা অন্যতম না। এরপরে 3 নম্বরে জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়, এটা সত্য, তাহলে দন্তেশ হবে। গতে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখন দেখব। 1 নম্বরে বাংলাদেশে সাধারণত কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে সেটা আমরা দেখব। 2 নম্বরে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরের 3টি করে নাম লেখো। আমরা এগুলা নামগুলো লিখব এখন। 1 নম্বরে বাংলাদেশে সাধারণত কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে? বাংলাদেশে সাধারণত সড়ক, নৌ, রেল ও বিমান এই 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে। 2 নম্বরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর 3টি করে নাম লেখো। বাংলাদেশের অভ্যন্তরীণ 3টি বিমানবন্দর হলো 1 যশোর বিমানবন্দর, 2 রাজশাহী বিমানবন্দর, 3 কক্সবাজার বিমানবন্দর।
বাংলাদেশের আন্তর্জাতিক 3টি বিমানবন্দর হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, 2 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। এই তিনটা করে আমরা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুইটার নাম লিখলাম। পরবর্তীতে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্নে দিয়েছে 1 নম্বর বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো, 2 নম্বরে জিপিএস এর ব্যবহার লেখো। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। এরপর আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্ন 1 নম্বরে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। দেশের 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা চালু আছে, এগুলো হলো সড়ক, নৌ, রেল ও বিমান। মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সড়ক সবচেয়ে বেশি ব্যবহার হয়। দ্রুত যে কোনো জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় যাওয়ার জন্য সড়ক পথ খুবই গুরুত্বপূর্ণ। তুলনামূলক বেশি নিরাপদে যোগাযোগের ক্ষেত্রে রেলপথ বিশেষ গুরুত্ব দাবিদার। এই কারণে এই দেশের মানুষের কাছে রেলপথ অনেক জনপ্রিয়। কম খরচে যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌপথ অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের নদীমাতৃক হওয়ায় অনেক জায়গায় নৌপথের যোগাযোগ সহজ। অতি দ্রুত মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য বিমান পথের যে কোনো বিকল্প নেই। এই জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক 2 ধরনের বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। বস্তুত অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং মানুষের জীবনযাত্রাকে সহজ করার ক্ষেত্রে এদেশে প্রচলিত 4 ধরনের যোগাযোগ ব্যবস্থায় সমানভাবে গুরুত্ব। জিপিএস এর ব্যবহার লেখো। জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমানে জিপিএস এর নানা ধরনের ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন প্রথমে জিপিএস সিস্টেমের রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, পর্যটন স্থান ইত্যাদির অবস্থান চিহ্নিত থাকে বলে নিখুঁতভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। 2 নম্বর জিপিএস এর মাধ্যমে গাড়ি, জাহাজ, বিমানের অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যায়। 3 জিপিএস সিস্টেমের সাহায্যে বড় বড় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। 4 মোবাইল, ল্যাপটপে জিপিএস অ্যাপস ব্যবহার করে নির্দিষ্ট স্থানে নির্ভুলভাবে যাওয়া যায়। 5 হেঁটে বা গাড়িতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য কত সময় লাগবে জিপিএস সিস্টেম ব্যবহার করে তা জানা যায়। এভাবে করে তোমরা এই যে অনুশীলন আছে এটি সমাধানটা ধারাবাহিকভাবে করে ফেলতে পারবে।